হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা আমাদের ক্লাস 11-এর র্যাপিড সেকশন অর্থাৎ শেক্সপিয়ারের যে ম্যাকবেথ গল্পটিকে নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম সেটিকে কন্টিনিউ করব এবং হোপফুলি আজকের ক্লাসে আমরা ম্যাকবেথের আলোচনাটাকে শেষ করতে পারবো। ক্লাসটা হয়তো একটু বড় হতে চলেছে কারণ অনেকটা অংশই আমাদের বাকি রয়েছে, তো একটু ধৈর্য ধরে দেখো। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে এবং লাইন বাই লাইন মানে বুঝতেও আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। অ্যাজ ইউজুয়াল লাইন বাই লাইন মানের সাথে আমরা এক্সপ্লেনেশনটাও জানবো, নাটকের সাথে কম্পেয়ার করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখে নেব। তবে যদি তোমাদের মধ্যে কেউ এমন থেকে থাকো বা কেউ থেকে থাকেন যে আগের দুটো পার্ট দেখা হয়নি, তাহলে আই উড রেকমেন্ড ইউ যে প্লিজ ওই দুটো ভিডিও আগে একবার দেখে নেবেন, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তারপরে কিন্তু এই ভিডিওটা দেখলে পুরো গল্পটি মানে বুঝতে এবং এক্সপ্লেনেশনটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। একটু রিক্যাপ নিয়ে নিই যে আগের দিনকে আমরা কোথায় শেষ করেছিলাম। আগের দিনকে আমরা শেষ করেছিলাম যে রাজা ডানকানকে আলটিমেটলি ম্যাকবেথ তার স্ত্রী অর্থাৎ লেডি ম্যাকবেথের প্ররোচনায় প্রভোকেশনে হত্যা করেছেন এবং তিনি যে কীরকমভাবে আলটিমেটলি স্কটল্যান্ডের রাজা হিসেবে প্রতিষ্ঠিত হলেন, অর্থাৎ যে থার্ড উইচের যে প্রেডিকশন বা প্রফেসিটা ছিল সেটা কিন্তু আলটিমেটলি মেটেরিয়ালাইজ করলো রাজা ডানকানকে হত্যা করবার পরে। তারপর থেকে আমরা আমাদের গল্পটাকে কন্টিনিউ করব। Macbeth and his queen could not forget prophecy of the weird sisters that though Macbeth would be the king, but the children of Banquo and not the Macbeth would be the kings after him. রাজা হওয়ার পরেও রাজা রানী হওয়া, যেটা কিনা ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল, তারপরেও কিন্তু লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ দুজনেই মানসিক শান্তি পেলেন না, কারণ তারা ডাইনিদের করা সেই ভবিষ্যৎবাণী ভুলতে পারছিলেন না যে ডাইনিরা বলে গেছিল যে যদিও ম্যাকবেথ রাজা হবে কিন্তু ম্যাকবেথের পরে ব্যাঙ্কুয়োর বংশধরেরা বা উত্তরাধিকারীরা কিন্তু স্কটল্যান্ডের সিংহাসনে আসীন হবে। The thought that they had defiled their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rankled with them. এবং যে মুহূর্তে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ ভাবলেন যে শুধুমাত্র ব্যাঙ্কুয়োর বংশধরদেরকে স্কটল্যান্ডের সিংহাসনে চিরকালের জন্য আসীন করবার জন্য বা বসানোর জন্য তারা তাদের নিজেদের হাত এইরূপ একটি চূড়ান্ত ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ডের দ্বারা কালিমালিপ্ত করলেন, এই চিন্তাটা তাদেরকে কিন্তু একেবারেই মানসিক শান্তি দিতে পারছিল না। এই চিন্তাটাই তাদের মনের যাবতীয় শান্তি বিঘ্নিত করছিল, তাদের মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সো দে ডিসাইড টু কিল ব্যাঙ্কুও অ্যান্ড হিজ সন ফ্লিয়েন্স। এবং তার ফলপ্রসূত তারা স্থির করলেন যে তারা ব্যাঙ্কুও এবং ফ্লিয়েন্সকেও হত্যা করবেন, অর্থাৎ ফ্লিয়েন্স হচ্ছে ব্যাঙ্কুয়োর পুত্র সন্তান বা ছেলে। টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, যাতে সেই ডাইনিদের অর্থাৎ সেই দুষ্টু শয়তান বোনেদের করা ভবিষ্যৎবাণী একদম প্রথমেই বিনষ্ট করে দেওয়া যায়, সেই সম্ভাবনাটুকু নিয়েও যাতে না রাখা যায়, যাতে ব্যাঙ্কুয়োর বংশধরেরা ভবিষ্যতে স্কটল্যান্ডের সিংহাসনে রাজা হিসেবে আসীন হতে পারে বা বসতে পারে। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে দে অ্যারেঞ্জড আ ব্যাঙ্কোয়েট, তারা একটি ব্যাঙ্কোয়েট অর্থাৎ একটি বিশাল ভোজ সভার আয়োজন করলেন। টু হুইচ দে ইনভাইটেড অল দ্য চিফটেন্স অ্যালং উইথ ব্যাঙ্কুও অ্যান্ড ফ্লিয়েন্স, যে ভোজে তারা যাবতীয় অন্যান্য সম্ভ্রান্ত থেন বা শাসক বা জমিদারদের সাথে ব্যাঙ্কুও এবং তার ছেলে ফ্লিয়েন্সকেও কিন্তু আমন্ত্রণ জানালেন। Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. ব্যাঙ্কুও এবং তার ছেলে ফ্লিয়েন্স এই ভোজসভায় যোগ দিতে আসার সময় যে রাস্তা ধরে আসবে সেই রাস্তায় ম্যাকবেথ কিছু খুনে গুন্ডাকে ভাড়া করলেন এবং তাদেরকে সেই পথে নিযুক্ত করে রাখলেন, যাতে ব্যাঙ্কুও এবং ফ্লিয়েন্স ওই পথ দিয়ে যাওয়ার সময় সেই খুনে হত্যাকারীরা অ্যাসাসিনরা ব্যাঙ্কুয়োর ওপর আক্রমণ করে এবং ব্যাঙ্কুও এবং ফ্লিয়েন্সের ওপরে আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম and killed Banquo, but Fliens managed to escape. এবং যে মুহূর্তে ব্যাঙ্কুও এবং ফ্লিয়েন্স ওই পথ ধরে আসছিলেন সেই হত্যাকারীরা খুনেরা কিন্তু ব্যাঙ্কুও এবং ফ্লিয়েন্সের ওপরে ঝাঁপিয়ে পড়ল, ব্যাঙ্কুওকে তারা হত্যা করতে পারলো, কিন্তু ফ্লিয়েন্স ম্যানেজড টু এসকেপ, অর্থাৎ ফ্লিয়েন্স কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। ইন দ্য মিন টাইম
ম্যাকবেথের প্রাসাদের ভোজসভায়, ব্যাংকোয়েট সিন, ম্যাকবেথের গল্পের বা নাটকের যাই বলো না কেন, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিন। এটা হচ্ছে ব্যাংকোয়েট সিন এবং পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে ডেসক্রাইব ব্যাংকোয়েট সিন, অর্থাৎ ব্যাংকোয়েট সিনটাকে বর্ণনা দাও। গল্পে আমাদের যা আছে আমাদেরকে অ্যাকর্ডিংলি সেই হিসেবেই আনসারটাকে ফর্ম করতে হবে, একেবারেই টাফ কোশ্চেন নয়, শুধু একটু মনে রাখার ব্যাপার। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. ইতিমধ্যে সেই ভোজসভায় ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একজন অত্যন্ত মনোমুগ্ধকর অতিথি পরায়ণ, অতিথি সেবক এবং সেবিকার আচরণ ব্যবহার করছিলেন তাদের অতিথিদের সাথে, যে আচরণ বা ব্যবহার উপস্থিত ভোজে সমস্ত ব্যক্তিদের মন জয় করে নিল। তারা অত্যন্ত প্রসন্ন হলেন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের এইরূপ অতিথি পরায়ণ আচরণের কারণে। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. ম্যাকবেথ কিন্তু সেই ভোজসভায় উপস্থিত যাবতীয় সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিদের সাথে খুব ফ্রিলি ডিসকোর্স করছিলেন, অর্থাৎ খুব ফ্রিলি মন খুলে প্রাণ খুলে গল্প গুজব করছিলেন এবং তিনি এমনকি সেই তাদের সাথে গল্প করার সাথে সাথে আফসোস অনুশোচনাও প্রকাশ করলেন যে তার প্রিয় বন্ধু ব্যাংকুও এবং তার ছেলে ফ্লিয়েন্স এখনো পর্যন্ত ভোজসভায় উপস্থিত হতে পারল না। No sooner did he lament for his friend whom he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. এবং যে মুহূর্তে গল্পগুজব করবার সময় ম্যাকবেথ তার নিজের বন্ধু ব্যাংকুও কেন এখনো ভোজে বা ব্যাংকোয়েটে উপস্থিত হতে পারেননি বলে অনুশোচনা করলেন বা আফসোস করলেন, তিনি সেই মুহূর্তে দেখলেন যে সেই ভোজসভায় খাবার টেবিলের চারপাশে যে চেয়ারগুলি রাখা ছিল এবং যে চেয়ারটি তার নিজের জন্য সংরক্ষিত ছিল, সেই চেয়ারে ব্যাংকুয়োর গোস্ট অর্থাৎ ভূত বসে রয়েছে। খুব ইন্টারেস্টিংলি এখানে দেখো ব্যাংকুয়োর ভূত এসে বা ব্যাংকুয়োর গোস্ট এসে ম্যাকবেথের জন্য সংরক্ষিত চেয়ারটিতেই বসছে। দিস সিম্বলিক্যালি মিনস যে ম্যাকবেথের চেয়ার মানে হচ্ছে রাজার চেয়ার, রাজার সিংহাসন, সেই রাজার চেয়ারে ব্যাংকুয়োর ভূত এসে বসা মানে প্রকারান্তরে ব্যাংকুয়োর গোস্ট পারহ্যাপস ম্যাকবেথকে বোঝাতে চাইছে যে এই চেয়ারটি কিন্তু একদিন আমার হবে। বেসিক্যালি ব্যাংকুয়োর ভূত সেই মুহূর্তে সেখানে প্রেজেন্ট ছিল কি ছিল না, দিস ইজ আ ডিবেটেবল কোশ্চেন। এটা একটা অ্যাপারিশন, ঠিক যেরকমভাবে অ্যাপারিশন ম্যাকবেথ ড্যাগারটাকে দেখেছিল, অর্থাৎ ডানকানকে হত্যা করবার সময় যেমনভাবে তিনি এটি ড্যাগারকে ভিজুয়ালাইজ করেছিলেন ডিউ টু হিজ হিট অপ্রেসড ব্রেন, ঠিক সেরকমভাবেই ঘটনার যে অ্যাপ্রিহেনশন, ঘটনার যে এক্সপেকটেশন, যে অ্যান্টিসিপেশন যে ব্যাংকোকে হত্যা করতে পারা যাবে কি যাবে না, এই ঘটনা, এই যে টেনশন, এই যে অ্যাংজাইটি, সেই অ্যাংজাইটিই পারহ্যাপস ম্যাকবেথকে ভিজুয়ালাইজ করাচ্ছে ওয়ান্স অ্যাগেন ব্যাংকোর গোস্টকে দেখতে। At this horrible sight, his cheeks became white fear and he stood quite unmannered with his eyes fixed upon the ghost. এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ম্যাকবেথের গালগুলি ভয়ে সাদা হয়ে গেল এবং তিনি প্রচণ্ড বিচলিত বিক্ষিপ্ত অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে রইলেন অপলক দৃষ্টিতে ব্যাংকুয়োর ভূতের দিকে তাকিয়ে। His queen and all other nobles saw nothing. ভোজে উপস্থিত তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ বা অন্যান্য সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিরা কিন্তু কিছুই দেখতে পাননি, অর্থাৎ তারা ব্যাংকুয়োর গোস্ট বা ব্যাংকুয়োর ভূতকে কিন্তু তারা দেখতে পাননি। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এম্পটি চেয়ার। তারা উল্টে ম্যাকবেথকে দেখছেন কি না, তারা দেখছেন যে ম্যাকবেথ একটা ফাঁকা চেয়ারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খুব মানসিকভাবে বিচলিত একটি হয়ে গেছেন, একটি অভিব্যক্তি নিয়ে তিনি একটি ফাঁকা চেয়ারের দিকে চুপচাপ তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। They took it to be a feat of distraction and Lady Macbeth even reproached him and told him it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. লেডি ম্যাকবেথ এই সময় এসে ম্যাকবেথকে ভৎসনা করলেন এবং ম্যাকবেথকে তিনি স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই বলে যে এই যে দৃশ্যটি ম্যাকবেথ দেখছে এটিও ম্যাকবেথের কল্পনাপ্রসূত, ঠিক যেমনভাবে কল্পনাপ্রসূতভাবে তিনি এর আগেও একটি ড্যাগারকে বা ছোড়াকে শূন্যে ভাসমান অবস্থায় থাকতে দেখেছিলেন। But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the noblemen could say and address the ghost with distracted words. কিন্তু লেডি ম্যাকবেথের এই সাবধানবাণী বা সতর্কবাণী কিন্তু ম্যাকবেথের ওপরে কোনো প্রভাবই ফেলল না। তিনি সেই একই রকমভাবে সেই চেয়ারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন এবং এমনকি
সেই ভূতকে উদ্দেশ্য করে তিনি বেশ কিছু বিক্ষিপ্ত কথাবার্তা বলাও শুরু করলেন। ইন অ্যাকচুয়াল ড্রামা ম্যাকবেথ মানে নাটকে আর কি, ম্যাকবেথ ব্যাংকোকে উদ্দেশ্য করে সামহাও এরকম কথাবার্তা বলছিলেন যে কেন এসছো এখানে, তুমি চলে যাও, তোমার এখানে আসবা কোনো দরকার নেই, ইত্যাদি টাইপের কথাবার্তা। তো এই ধরনের কথাবার্তাই ব্যাংকুর ভূতের উদ্দেশ্যে ম্যাকবেথ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছিলেন। লেডি ম্যাকবেথ, ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, ইন গ্রেট হেস্ট ডিসমিসড দ্য গেস্টস, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ ভয় পেলেন যে ম্যাকবেথের এইরূপ মানসিক অবস্থায় ম্যাকবেথ যা যা কথা বলে যাচ্ছে একটি চেয়ারের দিকে তাকিয়ে, তার ফলে হয়তো সেই ভয়ঙ্কর সত্যি গোপন কথাটি হয়তো প্রকাশিত হয়ে পড়তে পারে সকলের সামনে। তাই তিনি অত্যন্ত দ্রুততার সাথে ইন গ্রেট হেস্ট ডিসমিসড অল দ্য গেস্টস, তিনি সমস্ত গেস্ট বা অতিথিদেরকে বিদায় জানালেন এই বলে বা এই অজুহাতে যে তার স্বামী ম্যাকবেথ শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams, and the blood of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity out of the throne. ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথের দুজনের ঘুমই কিন্তু, রাত্রির শান্তির ঘুম কিন্তু বিচলিত হতে শুরু করেছিল, বিঘ্নিত হতে শুরু করেছিল। তারা কিন্তু সেই শান্তির ঘুম আর এনজয় করতে পারছিলেন না, এবং ব্যাংকুয়োর হত্যাকাণ্ডের থেকেও ফ্লিয়েন্সের পালিয়ে যাওয়াটা তাদের মনকে আরও বেশি করে বিক্ষিপ্ত করে তুলেছিল, যে ফ্লিয়েন্সকে তারা মনে করছিলেন যে স্কটল্যান্ডের আগামী দিনের রাজাদের প্রথম ব্যক্তি হিসেবে, যে ফ্লিয়েন্স তাদের নিজেদের বংশধরদেরকে অর্থাৎ লেডি ম্যাকবেথ বা ম্যাকবেথের বংশধরদেরকে কিন্তু স্কটল্যান্ডের সিংহাসন থেকে দূরে রাখবে। তো এই চিন্তাটা কিন্তু তাদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করছিল, তারা তাদের ঘুম কিন্তু আর এনজয় করতে পারছিলেন না, অ্যাকচুয়ালি তারা আর ঘুমোতেই পারছিলেন না রাত্রিবেলা। মনে করে দেখো যে ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করেছিল ঠিক সেই সময় কিন্তু একটি কণ্ঠস্বর ম্যাকবেথকে বলেছিল যে ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, যে ম্যাকবেথ আর ঘুমোবে না, তাই না? তো ঠিক সেই জিনিসটাই কিন্তু আজকে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনেই এক্সপিরিয়েন্স করছেন। ঘুম জিনিসটা কিন্তু তাদের জীবন থেকে সম্পূর্ণ চলে গেছে, সেই শান্তির ঘুম কিন্তু তারা আর এনজয় করতে পারছেন না। উইথ দিস থটস দে ফাউন্ড নো পিস, এই সমস্ত যাবতীয় চিন্তা অর্থাৎ ফ্লিয়েন্সকে নিয়ে যাবতীয় চিন্তা তাদের মাথায় থাকায় তারা কোনো মানসিক শান্তি আর পাচ্ছিলেন না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর ইন সার্চ অফ দ্য থ্রি উইয়ার্ড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। এবং ম্যাকবেথ স্থির করলেন যে তিনি পুনরায় সেই তিনজন ডাইনিদের সাথে আবার দেখা করতে যাবেন, যাতে তিনি তাদের থেকে জানতে পারেন যে তার ভবিষ্যতে কি রয়েছে। এইখানে আমরা একটু পুরনো জায়গায় ফিরবো, আবার আমরা কন্টিনিউ করব। আমরা প্রথম ক্লাসটিতে তিনটি ডাইনির অর্থাৎ তিনটি উইচের প্রেডিকশন সম্পর্কে জেনেছিলাম, যে তিনটি ডাইনি ম্যাকবেথকে প্রথমে থেন অফ গ্লামিস, থেন অফ কাউডার এবং তারপরে স্কটল্যান্ডের রাজা হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা প্রফেসি করেছিলেন। সেই সময় একটু মনে করে দেখো, ব্যাংকুও ডাইনিদের কাছে জানতে চেয়েছিলেন যে কেন ডাইনিরা ব্যাংকুও সম্পর্কে কিছু বলেনি। ডাইনিরা ব্যাংকুওকে কিছু রিডলিং টার্মসে কথা বলেছিলেন, অর্থাৎ তারা বলেছিলেন কি একটু মনে করতে হবে যে প্রথম ডাইনি বলেছিলেন, ডাইনিরা রাদার বলেছিলেন ব্যাংকুওকে যে ব্যাংকুও ম্যাকবেথের মতন মহান হবেন না, কিন্তু ম্যাকবেথের থেকেও মহান হবেন। আজকে কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি যে কি সেন্সে ডাইনিরা কথাটা বলেছিলেন। যে দেখো, ম্যাকবেথ কিন্তু একজন অত্যন্ত মহান ব্যক্তি, মহান যোদ্ধা, বীর যোদ্ধা, কিন্তু আজকে তিনি যে কাজটি করেছেন, প্রথমে রাজা ডানকানকে হত্যা করা, তারপরে ব্যাংকুওকে হত্যা করা, এখন কিন্তু আমরা ম্যাকবেথকে আর সেই অর্থে মহান ব্যক্তি হিসেবে কনসিডার করতে পারি না। অর্থাৎ ব্যাংকুও কিন্তু সামাজিক মর্যাদা, যুদ্ধক্ষেত্রে বীরের মর্যাদা, এই হিসেবে ম্যাকবেথের থেকে কম মহান, লেস গ্রেটার। বাট অ্যাট দ্য সেম টাইম ম্যাকবেথ তার জীবনে যা কাজ করলেন, এখন কিন্তু ব্যাংকুও ম্যাকবেথের থেকে অনেক বেশি মহান। তাহলে কি হলো? ম্যাকবেথের থেকে কম মহান হওয়া সত্ত্বেও ব্যাংকুও হয়ে গেল গ্রেটার দ্যান ম্যাকবেথ। ড্যাডিরাও বলেছিল যে ম্যাকবেথ যতটা খুশি হবে, আনন্দ পাবে, তুমি পাবে না, বাট তুমি তার থেকেও বেশি খুশি হবে। তার মানে কি না, দেখো, ম্যাকবেথের জীবনের আলটিমেট উচ্চাকাঙ্ক্ষা ছিল স্কটল্যান্ডের রাজা হওয়া, ম্যাকবেথ সেটা হতে পেরেছেন। তো সেই অর্থে হ্যাপিনেস কিন্তু ব্যাংকুও এক্সপিরিয়েন্স করলেন না তার নিজের লাইফে। বাট ডাইনিদের বক্তব্য অনুযায়ী ব্যাংকুওর বংশধরেরা স্কটল্যান্ডের রাজা হবে চিরকালের জন্য আফটার ম্যাকবেথ। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে ব্যাংকুও কিন্তু ম্যাকবেথের থেকেও বেশি খুশি হলেন, তাই নয় কি? তো এই রিডলিং টার্ম দুটো
প্রথম ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল তার এক্সপ্লেনেশনটা আমি এখন দিলাম, কারণ এরপরে আমরা যে অংশটি এখানে পড়ব সেখানেও কিছু রিডলিং প্রফেসি বা প্রেডিকশন রয়েছে, ধাঁধার মতন প্রফেসি বা প্রেডিকশন রয়েছে, আমরা সেটার এক্সপ্লেনেশনটাও এখনই জেনে নেব। আগেরটার সাথে এটাকে আমরা ট্যালি করতে আমাদের সুবিধে হবে। কন্টিনিউ করি আমরা। He found them in a cave near the heath where they were engaged in preparing their charms in which they conjured up infernal spirits to reveal them futurity. ম্যাকবেথ যে ডাইনিদের সাথে দেখা করতে যাচ্ছেন বা তিনি স্থির করেছেন যে যাবেন, এটা কিন্তু ডাইনিরা আগে থেকেই জানতে পেরেছিল। তারা ডাইনি, সুপার ন্যাচারাল পাওয়ার্স তাদের মধ্যে রয়েছে, ফলে তারা আগে থেকে সেটা জানতো। এবং ম্যাকবেথ যখন সেই হিথ অর্থাৎ অনুর্বর পতিত জমিতে পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যে সেই 3টি ডাইনি অর্থাৎ উইচ তারা অলরেডি তাদের প্রিপারেশন, তাদের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে, যে প্রস্তুতির মাধ্যমে তারা ইনফার্নাল স্পিরিটস অর্থাৎ নরকের আত্মাদেরকে ডেকে আনবে এই পৃথিবীর বুকে, যে নরকের আত্মারা ম্যাকবেথকে এসে ম্যাকবেথের ভবিষ্যৎ সম্পর্কে ম্যাকবেথকে অবগত করবে বা সচেতন করবে। Their horrid ingredients were toads, bats and serpents. ঘটনাটা কি হচ্ছে একটু শুনে নাও। যে একটা হিথ, একটা পতিত উর্বর জমি, সেই জমিতে 3টি ডাইনি আগুন জ্বালিয়ে তার উপর একটা বিশাল কড়াই বা কলড্রন রেখেছে। সেই কড়াইয়ের মধ্যে তারা বিভিন্ন রকমের উপাদান দিচ্ছে, এলিমেন্টস দিচ্ছে, একটা মিক্সচার তৈরি করা হচ্ছে, একটা জাদু তন্ত্র মন্ত্রের মিক্সচার। তো সেই মিক্সচারে বা সেই দ্রবণে কি কি উপাদান ছিল সেগুলি আমরা আজকে জানছি। দেয়ার হরিড ইনগ্রিডিয়েন্টস, তাদের সেই ভয়ঙ্কর ঘৃণ্য ইনগ্রিডিয়েন্ট বা উপাদানগুলির মধ্যে ছিল টোডস কুনো ব্যাং, ব্যাটস বাদুড় অ্যান্ড সার্পেন্টস এবং অন্যান্য সরীসৃপ জাতীয় প্রাণী। দি আই অফ আ নিউট, নিউট বলতে বোঝানো হয় স্যালামান্ডার বলতে আমরা যাকে চিনি, স্যালামান্ডার প্রজাতির একটি প্রাণীর একটি চোখ। দ্য টাং অফ আ ডগ, একটি কুকুরের কাটা টাং অর্থাৎ জিভ। দ্য লেগ অফ আ লিজার্ড, একটা টিকটিকির কাটা পা। দ্য উইং অফ আ নাইট আউল, রাতের পেঁচার একটা কাটা ডানা। দ্য স্কেল অফ আ ড্রাগন, একটা ড্রাগনের গায়ের আঁশ। দ্য টুথ অফ আ উলফ, একটা নেকড়ের ভাঙা দাঁত। দ্য মামি অফ আ উইচ, একটা ডাইনির মামি। মামি কাকে বলে আমরা সবাই জানি, তো একটা মামি, একটা আস্ত মামি সেই কড়াইয়ের মধ্যে রাখা। দ্য রুট অফ হেমলক, হেমলক হচ্ছে একটি বিষাক্ত জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ বা লতানে উদ্ভিদ বলতে পারো তোমরা, তো তার শিকড়। দ্য গল অফ আ গোট, একটা ছাগল বা গোটের পিত্ত। দ্য লিভার অফ আ জিউ, জিউইশ সম্প্রদায়ের ব্যক্তির কাটা যকৃৎ। অ্যান্ড দ্য ফিঙ্গার অফ আ ডেড চাইল্ড, এবং একটি মৃত মানব শিশুর কাটা আঙুল। তাহলে এই যাবতীয় ইনগ্রিডিয়েন্টস কিন্তু ছিল সেই কলড্রন বা সেই কড়াইয়ের মধ্যে। অল দিস were set on to boil in a huge cauldron which was cooled with baboon's blood. এই যাবতীয় জিনিসপত্র একটা বিশাল বড় কলড্রনে ফুটতে দেওয়া হয়েছিল, সেগুলি কলড্রনের মধ্যে ফুটছিল। which was cooled with baboon's blood, যে উত্তপ্ত কলড্রনটাকে বা কড়াইটাকে আলটিমেটলি শীতল করা হলো বেবুন প্রজাতির একটি বাঁদরের রক্ত দিয়ে। to this they poured in the blood of a sow that had eaten her young. এবং এই কড়াইয়ের মধ্যে তারা আবার কি দিল না, দ্য ব্লাড অফ আ সো, অর্থাৎ একটি সো, SOW সো অর্থাৎ হচ্ছে শুকরি, একটি শুকরির বুনো শুয়োরের আর কি রক্ত, যে শুকরিটি কিন্তু তার নিজের সন্তানদেরকে খেয়ে নিয়েছে, খাদ্য হিসেবে গ্রহণ করেছে। তাহলে সেইরূপ শুকরির বা শুয়োরের, মেয়ে শুয়োরের আর কি রক্ত ওই মিশ্রণের মধ্যে কিন্তু ঢেলে দেওয়া হলো। And they threw into the flame the grease that had sweetened from a murderous goblet. এবং সেই আগুনের মধ্যে ফেলা হলো একটি গ্রিজ বা চর্বি, যে চর্বিটা একজন খুনে হত্যাকারীর সুরার পাত্রে ডুবিয়ে মিষ্ট করা হয়েছে, মিষ্টত্ব প্রদান করা হয়েছে যে চর্বিটাতে, সেই চর্বিটা ওই আগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো। By these charms they bound the infernal spirits to answer their questions. এই সমস্ত চার্ম অর্থাৎ জাদুতন্ত্র মন্ত্র বলে তারা সেই নরকের আত্মাদেরকে সেখানে ইনভোক করলো এবং তাদেরকে বাধ্য করলো যেন তারা ম্যাকবেথের প্রশ্নের উত্তর দেয়। ম্যাকবেথ demanded to know from them whether he would have his doubts resolved by them or by their masters the spirits. এই সময় ম্যাকবেথ ডাইনিদেরকে জিজ্ঞাসা করলেন যে তার মনের যাবতীয় সন্দেহ বা প্রশ্নের উত্তর কারা দেবে,
এই ডাইনিরা দেবে, নাকি এই ডাইনিদের মাস্টার্স অর্থাৎ এদের প্রভু সেই নরকের আত্মারা দেবে? He was not daunted by the ceremonies that he saw and boldly said, "Where are they? Let me see them." এই যাবতীয় প্রিপারেশন, প্রস্তুতি পর্ব দেখে তিনি কিন্তু মানসিকভাবে বিচলিত হলেন না। রাদার তিনি অত্যন্ত বোল্ডলি, দৃঢ়ভাবে জিজ্ঞাসা করলেন যে কোথায় তারা, আমি তাদেরকে দেখতে চাই। সো দে কল্ড দ্য স্পিরিটস, এবং ম্যাকবেথের এই কথার উত্তরে তাই ডাইনিরা সেই আত্মাদেরকে ডেকে পাঠালো। দেয়ার ওয়ার 3 of them, 3টি আত্মা সেখানে উপস্থিত হলেন। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড কল্ড ম্যাকবেথ বাই নেম অ্যান্ড টোল্ড হিম, বিওয়্যার অফ দ্য থেন অফ 5। প্রথম যে আত্মাটি ওই কল্ড অন বা কড়াই থেকে উদ্ভূত হলো, তাকে দেখতে লাগছিল একটি কাটা মুন্ডু বা শিরের ন্যায়। সে এসে ম্যাকবেথকে সতর্ক করলো, ম্যাকবেথের নাম ধরে সে সম্বোধন করলো এবং সতর্ক করলো ম্যাকবেথকে এই বলে যেন ম্যাকবেথ 5-এর থেন বা থেন অফ 5 থেকে যেন সাবধান থাকেন। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দি কশন, এই সাবধানবাণীর জন্য ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালেন। হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ দ্য থেন অফ 5। তিনি 5-এর থেন অর্থাৎ ম্যাকডাফকে নিয়ে মানে প্রথম থেকেই ভীষণভাবে ঈর্ষান্বিত বোধ করতেন, অর্থাৎ 5-এর থেন ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথের কাছে কোনোদিনই প্রিয়পাত্র ছিলেন না। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ আ ব্লাডি চাইল্ড। কড়াই থেকে যে দ্বিতীয় আত্মাটি উদ্ভূত হলো, তাকে দেখতে ছিল একটি রক্তাক্ত, রক্তে মাখামাখি অবস্থায় সদ্যজাত শিশুর ন্যায়। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে তার নাম ধরে সম্বোধন করলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ বাট টু লাফ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ ওয়ামেন্স হোম। সেই স্পিরিট অর্থাৎ সেই সদ্যজাত রক্তাক্ত শিশুটি ম্যাকবেথকে বলল রাদার যে মৃত্যুকে নিয়ে ম্যাকডাফ যেন ভয় না পায়, তার কারণ স্বাভাবিকভাবে মহিলা গর্ভ থেকে জন্মানো কোনো পুরুষের বা কোনো মানুষের ক্ষমতা নেই ম্যাকবেথকে হত্যা করে। হি অ্যাডভাইজড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। সেই আত্মা ম্যাকবেথকে আরো দৃঢ়, আরো নৃশংস, আরো বদ্ধপরিকর হওয়ার উপদেশ দিল। দেন লিভ ম্যাকডাফ, রিমার্কড দ্য কিং। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ? এই প্রতিশ্রুতি শুনে ম্যাকবেথ সদর্পে ঘোষণা করলেন যে তাহলে ম্যাকডাফ তুমি বাঁচো, তোমাকে নিয়ে আমার আর ভয় পাওয়ার কি আছে। অর্থাৎ ম্যাকবেথের মনে এই যে কনফিডেন্সটা এলো, কেন এলো না, কারণ এই যে আত্মা, এই আত্মা ম্যাকবেথকে বলেছে এক্ষুনি যে মহিলা গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম কোনো শিশুর বা কোনো পুরুষের ক্ষমতা নেই বা মানুষের ক্ষমতা নেই যে তোমাকে হত্যা করে বা তোমার কোনো ক্ষতি করে। কিন্তু a little point ম্যাকবেথ মিসড। সেখানে একটি কথা কিন্তু এই আত্মা বলেছিল, বর্ন ন্যাচারালি, অর্থাৎ স্বাভাবিকভাবে। বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর। ম্যাকবেথ আরও ঘোষণা করলেন, না, এই যে আমি আশ্বস্ত হলাম, এই যে আশ্বাসবাণী পেলাম, এই আশ্বাসবাণীকে আমি আরো দ্বিগুণভাবে নিশ্চিত করব আমার লাইফে। ইউ উইল নট লিভ, না তুমি বাঁচবে না। অর্থাৎ তিনি এটি ম্যাকডাফের উদ্দেশ্যে বলছেন যে না ম্যাকডাফ, তুমি বাঁচবে না। সো দ্যাট আই ক্যান টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার। যাতে আমি সেই ভয়, যে ভয়টা আমার মনের মধ্যে সবসময় থাকবে তোমাকে নিয়ে, যে ভয়টা আমাকে বিবর্ণ করে দেবে, যে ভয়টা কোনোদিন আমার জীবনে বজ্রপাতের মতন, বজ্র নির্ঘোষের মতন হতে পারে, সেই ভয়টাকে আমি চিরকালের জন্য আমার জীবন থেকে মুছে দিতে পারি। অর্থাৎ তোমাকে আমি হত্যা করবই, ইন অর্ডার টু মেক দ্যাট অ্যাসিওরেন্স গিভেন বাই দ্য সেকেন্ড ইনফার্নাল স্পিরিট টু বি অ্যাবসলিউটলি কনফার্মড অ্যান্ড শিওর। আ স্পিরিট অ্যারোজ in the form of a crown child with a tree in his hand. এরপরে সেই কড়াই থেকে উঠে এলো একটি শিশু, যার মাথায় ছিল মুকুট এবং হাতে ধরা ছিল একটি গাছ বা বৃক্ষ। He also called Macbeth by name. এই তৃতীয় আত্মাটিও ম্যাকবেথকে তার নাম ধরে সম্বোধন করলো, comforted him against conspiracies, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ম্যাকবেথকে আশ্বস্ত করলো, and told him that he could never be vanquished until the woods of Barnum to Dunsinane Hill would come against him. এবং সে বলল, তোমার ততদিন ভয় পাওয়ার কিছু নেই যতদিন না বার্নামের জঙ্গল ডানসিনান পাহাড়ের মাথায় উঠে আসছে। অর্থাৎ ডানসিনান পাহাড়ের নিচে রয়েছে বার্নাম উডস, অর্থাৎ বার্নামের জঙ্গল। এই আত্মার কথা অনুযায়ী ওই জঙ্গল যতদিন না পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে,
ততদিন তোমার ভয় পাওয়ার বা পরাজিত হওয়ার ভয় পাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। Who can unfix the forest and move it from its earth-bound roots? said the king. রাজা ম্যাকবেথ, কিং ম্যাকবেথ এই আশ্বস্তবাণী শুনে ঘোষণা করলেন বা বলে উঠলেন যে একটা জঙ্গলকে তার নিজের স্থান থেকে কে সরাতে পারে, একটা জঙ্গলকে কি করে মুভ করানো যেতে পারে, বা একটা জঙ্গল সে কি করে মুভ করতে পারে। I shall live the usual period of man's life. আমার তো মনে হচ্ছে স্বাভাবিকভাবে আমার যতদিন বাঁচবার কথা আমি ততদিনই বাঁচব। and not to be cut off by a violent death, এবং কোনো হিংসাত্মক ঘটনা বা হিংসাত্মক মৃত্যু কিন্তু আমার হবে না, অর্থাৎ আমাকে কেউ হত্যা করতে পারবে না। আমি স্বাভাবিকভাবে রাজা হিসেবে, একজন স্বাভাবিক মানুষ হিসেবে যতদিন বাঁচবার আমি ততদিনই বাঁচব, আমাকে হত্যা করবার ক্ষমতা কারুর নেই। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় স্পন্দিত হয় একটি কথা জানবার জন্য। টেল মি, আমাকে বলো তোমরা, ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, এত যখন আমাকে তোমরা বললে আমাকে আরো একটি কথা জানাও। ইফ ব্যাংকোজ ইস্যু শ্যাল এভার রেইন ইন দিস কিংডম, যে আদৌ কোনোদিন ব্যাংকোর সন্তানেরা কি এই রাজ্য বা এই সাম্রাজ্য শাসন করবে? হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড, ম্যাকবেথের এই প্রশ্নের সাথে সাথেই সেই কড়াইটা মাটির মধ্যে ঢুকে গেল। অ্যান্ড আ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটি মিউজিক অর্থাৎ সঙ্গীতের আওয়াজ শুনতে পাওয়া গেল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ, এবং ম্যাকবেথের সামনে দিয়ে 8টি রাজার মতন দেখতে ছায়ামূর্তি একে একে চলে গেল। অ্যান্ড ব্যাংকুও ওয়াজ দ্য লাস্ট ফিগার, অল স্মিয়ার্ড উইথ ব্লাড অ্যান্ড স্মাইলড অ্যাট ম্যাকবেথ, এবং সেই 8 মূর্তির সর্বশেষে ছিল ব্যাংকুও, এবং এই প্রত্যেকটা ছায়ামূর্তি ছিল রক্তাক্ত, এবং এই প্রত্যেকটা ছায়ামূর্তি ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছিল। এটার সিগনিফিকেন্স কিন্তু খুব গ্রেভার সিগনিফিকেন্স, অর্থাৎ দিস শোজ যে ম্যাকবেথের পরে একটা পস্টারিটি, একটা রাজাদের একটা সারি, একটা লাইন কিন্তু আছে, যেমনটি ম্যাকবেথের আগে ছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা ছায়ামূর্তি রক্তাক্ত, অর্থাৎ খুব ব্লাডি হিস্ট্রি কিন্তু এদের সাথে জড়িত। এবং এই 8 ছায়ামূর্তির লাস্টে রয়েছে ব্যাংকুও, অর্থাৎ ম্যাকবেথের পরে ব্যাংকুও রয়েছে। তার কারণ সেটাকে সিম্বলিক্যালি বোঝানো যাচ্ছে যে ম্যাকবেথের পরে কিন্তু ব্যাংকুও রাজা হবে, কিন্তু ব্যাংকুও তো আর রাজা, ব্যাংকুর পক্ষে তো আর রাজা হওয়া সম্ভব না, কারণ ব্যাংকুও ইজ অলরেডি ডেড, হি হ্যাজ বিন কিলড বাই ম্যাকবেথস অ্যাসাসিনস। তো তার জন্য ব্যাংকুও রাজা না হওয়া মানে ব্যাংকুর পস্টারিটি, অর্থাৎ ব্যাংকুর বংশধরের রাজা হবে, এই ইঙ্গিত কিন্তু এই দৃশ্য দেখে ম্যাকবেথকে দেওয়া হলো বা ম্যাকবেথ পেলেন। ব্যাংকুও বোর আ গ্লাস, নট অনলি দ্যাট, ব্যাংকুর হাতে ছিল একটি মিরর, আয়না বা কাঁচ বা গ্লাস, হুইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস। ব্যাংকুও ম্যাকবেথকে সেই আয়নাটি দেখালেন এবং দেখিয়ে পয়েন্ট করে বললেন যে আয়নায় ম্যাকবেথ আরো অনেক ব্যক্তিকে দেখতে পেলেন ব্যাংকুও বা ম্যাকবেথের মতনই। ম্যাকবেথ রিয়েলাইজড দ্যাট দিস ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাংকুও who should reign after him in Scotland. ম্যাকবেথ বুঝতে পারলেন যে ওই আয়নায় বা কাঁচে যে ছায়ামূর্তি বা যে মূর্তি বা যে মানুষজনকে তিনি দেখতে পাচ্ছেন এরা আসলে ব্যাংকুর বংশধর, যারা ম্যাকবেথের পরে স্কটল্যান্ড শাসন করবে। The 3 witches danced with the sound of soft music. 3টি ডাইনি সেই সময় খুব মৃদু মিউজিকের সাথে সাথে নৃত্য করলেন, and making a show of duty and welcome to Macbeth vanished in the air. এবং ম্যাকবেথের প্রতি সম্ভাষণ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তারা বাতাসে আগের বারের মতন পুনরায় মিলিয়ে গেলেন। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm the Right Heir upon the throne of Scotland. ডাইনিদের গুহা থেকে ফিরেই ম্যাকবেথ প্রথম যে খবরটি পেলেন, সংবাদটি পেলেন, সেটি হলো যে ফাইফের থেন অর্থাৎ ম্যাকডাফ দেশ ছেড়ে পালিয়েছে ইংল্যান্ডে ম্যালকামের সৈন্যদলে যোগ দিতে। যে ম্যালকাম ছিল স্কটল্যান্ডের সিংহাসনের আসল উত্তরাধিকারী, এবং যে সৈন্যদল তৈরি হয়েছে সেই সৈন্যদলের আসল উদ্দেশ্যই হলো স্কটল্যান্ডের প্রকৃত উত্তরাধিকারী ম্যালকামকে সিংহাসনে বসানো, ম্যাকবেথকে অপসারণ করে, পারহ্যাপস ম্যাকবেথকে যুদ্ধে পরাজিত করে এবং তাকে হত্যা করে। স্টাং উইথ রেজ, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। রাগে অগ্নিশর্মা হয়ে ম্যাকবেথ তৎক্ষণাৎ ম্যাকডাফের প্রাসাদ আক্রমণ করলেন।
Macduff's wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered. ম্যাকবেথের নিষ্পাপ নির্দোষ স্ত্রী পুত্ররা বা সন্তানেরা, যাদেরকে ম্যাকডাফ স্কটল্যান্ডে তার নিজের প্রাসাদে রেখে গেছিলেন, তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হলো ম্যাকবেথের দ্বারা, ম্যাকবেথের সৈন্যদলের দ্বারা। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. এই নির্দয় কাজকর্মের জন্য ম্যাকবেথের থেকে দেশের অন্যান্য সম্ভ্রান্ত সম্প্রদায়ের ব্যক্তিগণ কিন্তু নিজেদেরকে আস্তে আস্তে সরিয়ে নিতে শুরু করলেন, পৃথক করে নিতে শুরু করলেন। অর্থাৎ সেই সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিরা কিন্তু ম্যাকবেথের এইরূপ নৃশংস ঘৃণ্য কাজকর্ম কিন্তু আর মন থেকে সাপোর্ট করতে পারছিলেন না। তাই তারা আস্তে আস্তে ম্যাকবেথের থেকে কিন্তু তাদের সাপোর্ট, তাদের লয়্যালটি, তাদের ভালোবাসা, রেসপেক্ট কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিতে শুরু করলেন। Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England. এদের মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালালো ম্যালকম এবং ম্যাকডাফের সৈন্যদলে যোগ দেওয়ার জন্য, যে ম্যালকম এবং ম্যাকডাফের সৈন্যদল কিন্তু ইংল্যান্ডে গঠন করা হয়েছিল এবং যে সৈন্যদল ধীরে ধীরে স্কটল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছিল। And the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. এবং যারা সেই মুহূর্তে স্কটল্যান্ড ছেড়ে পালাতে পারলেন না ম্যাকবেথের ভয়ে, তারাও কিন্তু মনে মনে ম্যালকম এবং ম্যাকডাফের সফলতাই কিন্তু কামনা করছিলেন। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে ম্যাকবেথ কিন্তু রাজা হিসেবে সম্পূর্ণ একা হয়ে পড়েছেন। দেশের সম্ভ্রান্ত বংশীয় কোনো ব্যক্তির সাপোর্ট কিন্তু আজকে আর ম্যাকবেথের সাথে নেই। এভরিবডি হেটেড ম্যাকবেথ। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আজকে ম্যাকবেথকে ঘৃণা করত। অর্থাৎ যে ম্যাকবেথ একদিন সকলের কাছে শ্রদ্ধা ভালোবাসার ব্যক্তি ছিলেন, আজকে সেই ম্যাকবেথই কিন্তু সকলের কাছে অত্যন্ত ঘৃণার পাত্র। দ্য টাইরেন্ট, আজকে সকলে ম্যাকবেথকে টাইরেন্ট, একজন অত্যাচারী শাসক হিসেবে কনসিডার করতে শুরু করেছিল। নোবডি অনার্ড হিম, কেউ আর তাকে শ্রদ্ধা সম্মান করতেন না। বাট অল সাসপেক্টেড হিম অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডাঙ্কান, who now slept soundly in his grave and against whom treason had done its worst. আজকে আর ম্যাকবেথকে কেউ শ্রদ্ধা সম্মান করে না, কেউ পছন্দ করেন না, বরং সবাই আজকে ম্যাকবেথকে সন্দেহ করে, অবিশ্বাস করে। এবং ম্যাকবেথও কিন্তু এই জীবনের এই সন্ধিক্ষণে এসে বা এই মুহূর্তে উপস্থিত হয়ে রাজা ডাঙ্কানকে ঈর্ষা করতে শুরু করেছিলেন, যে রাজা ডাঙ্কানের বিরুদ্ধে তিনি নিজে চূড়ান্ত বিশ্বাসঘাতকতার কাজ করেছিলেন এবং যে রাজা ডাঙ্কান এখন তার নিজের সমাধি বা কবরে বা কফিনে অত্যন্ত শান্তি করে ঘুমিয়ে রয়েছেন। Neither steel nor poison, domestic malice or foreign levies could hurt him any longer. যে রাজা ডাঙ্কানকে কিন্তু এখন যুদ্ধক্ষেত্রের কোনো অস্ত্র বা কোনো বিষ, কোনো ডোমেস্টিক ম্যালিস অর্থাৎ নিজের দেশের কোনো বিক্ষোভ, বিরোধ, বিদ্রোহ বা ফরেন লেভিজ বা বিদেশি কোনো কর অর্থাৎ ট্যাক্সেস, কোনো কিছুই কিন্তু আজকে আর রাজা ডাঙ্কানকে প্রভাবিত করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। Meanwhile, the queen, who had been the sole partner in his wickedness, on whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which affected them both, passed away. ইতিমধ্যে সেই রানী, যে রানীর বুকে মাথা রেখে তিনি অর্থাৎ ম্যাকবেথ খানিকক্ষণের জন্য হলেও একটু স্বস্তি, একটু শান্তি পেতেন, সেই সমস্ত ভয়ানক ভয়ঙ্কর স্বপ্নগুলির হাত থেকে, যে ভয়ানক ভয়ঙ্কর স্বপ্নগুলি তাদের দুজনেরই ঘুমকে বিঘ্নিত করত, সেই রানীও কিন্তু অর্থাৎ লেডি ম্যাকবেথও কিন্তু চলে গেলেন। Unable to bear the remorse of guilt, and as she suffered from somnambulism, she ultimately committed suicide. যে পাপ তারা করেছিলেন, যে অপরাধ তারা করেছিলেন, তার যে বিবেক দংশন, সেই বিবেক দংশন আর সহ্য করতে না পেরে চূড়ান্ত মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে, এবং যেহেতু লেডি ম্যাকবেথ সমনাম্বুলিজম অর্থাৎ নিদ্রাহীনতাতে ভুগছিলেন, এই দুইয়ের কারণে তিনি আলটিমেটলি তার নিজের মানসিক স্থিরতা, বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ আলটিমেটলি লেডি ম্যাকবেথ টার্নড ইনটু অ্যান ইনসেন পারসন, অর্থাৎ তার মধ্যে কিন্তু সেই একটা বিকৃত মানসিকতা বা একটা লুনাটিক একটা ক্যারেক্টারিস্টিক কিন্তু শো করতে শুরু করেছিল। শি বিকেম অ্যান ইনসেন, এবং এই যন্ত্রণার কারণে তিনি আলটিমেটলি কমিটেড সুইসাইড, তিনি সুইসাইড করলেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ফলে
ম্যাকবেথ এখন পুরোপুরি একাই হয়ে গেলেন। আগে তো সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিরা ম্যাকবেথকে ছেড়ে চলেই গিয়েছিল, এখন লেডি ম্যাকবেথ তিনিও কিন্তু ম্যাকবেথকে ছেড়ে চলে গেলেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ। তিনি নিজেও জীবন সম্পর্কে অত্যন্ত উদাসীন বোধ করতে শুরু করেছিলেন এবং নিজের মৃত্যু কামনা তিনিও করছিলেন। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেইন্ড অফ হিজ এনশিয়েন্ট কারেজ। কিন্তু যখনই তিনি সংবাদ পেলেন যে ম্যালকমের সৈন্যদল পুনরায় অগ্রসর হচ্ছে স্কটল্যান্ড আক্রমণ করবার জন্য, তার বিরুদ্ধে তার মনের সেই প্রাচীন সাহস, যোদ্ধা হিসেবে, বীর যোদ্ধা হিসেবে সাহস কিন্তু পুনরায় জেগে উঠল। অর্থাৎ একজন বীর যোদ্ধা হিসেবে তিনি পুনরায় নিজেকে এনকারেজ করলেন, পুনরায় নিজেকে আবার জাগিয়ে তুলতে পারলেন। কারণ একজন যোদ্ধা যখনই শোনে যে সামনে আসন্ন যুদ্ধ, তার সেই সাহস কিন্তু পুনরায় ফিরে আসে। ম্যাকবেথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না, তাই তিনি তার সেই এনশিয়েন্ট কারেজ, যে কারেজ তিনি পুরোপুরি হারিয়েই ফেলেছিলেন প্রায়, সেটা আবার ফিরে এলো। অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার। এবং তিনি বদ্ধপরিকর হলেন যদি মরতেই হয় তাহলে যুদ্ধক্ষেত্রে বর্ম পরে বীরের মতন মৃত্যুবরণ করবেন। The hollow promises of the three witches had also filled in him a kind of false confidence. ডাইনিদের করা সেই ফাঁপা ভবিষ্যৎবাণী বা প্রতিশ্রুতি ম্যাকবেথের মনে কিন্তু একটি ভ্রান্ত আত্মবিশ্বাসেরও জন্ম দিয়েছিল। And remember the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. এবং তিনি যখন এও মনে করলেন যে সেই ডাইনি বা আত্মারা বলে গেছেন যে মহিলা গর্ভ থেকে জন্মানো কোনো মানুষের ক্ষমতা নেই যে ম্যাকবেথকে হত্যা করে, তো এই সমস্ত কথাগুলি যখন তিনি স্মরণ করলেন, তিনি কিন্তু আবার পুনরায় সেই সাহসটা, সেই কনফিডেন্সটা ফিরে পেলেন। কিন্তু এখানে দেখো পরিষ্কার বলাই রয়েছে হলো প্রমিসেস, ফাঁপা প্রতিশ্রুতি। অর্থাৎ সেই আত্মা বা উইচেরা যে প্রেডিকশন করেছিল ম্যাকবেথের জন্য, যে সাবধানবাণীগুলি দিয়েছিল, সবকটি ছিল ফাঁপা, মিথ্যে, রং, ফলস। তারা যা বলেছিল তার মধ্যে কিন্তু প্রকৃত সত্যটা তারা বলেছিল, কিন্তু সেটা সিম্বলিক্যালি হিন্ট দিয়েছিল ম্যাকবেথকে। ম্যাকবেথ কিন্তু তখন সেটা বুঝতে পারেননি। আমরা এখনই তাদের সেই প্রফেসিগুলির গূঢ় অর্থটা বা তাদের অন্তর্নিহিত অর্থটা একটু শুনে নেব, তাহলে আমাদের ফার্দার একটু সুবিধে হবে। দেখো, প্রথম আত্মা, তার রূপ কেমন ছিল, তাকে কেমন দেখতে ছিল? এটি কাটা মুন্ডু বা শিরের ন্যায়। অর্থাৎ সে এসে বলেছিল ম্যাকবেথকে যে তুমি ম্যাকডাফ থেকে সাবধান থাকবে, সতর্ক থাকবে। গল্পের শেষে কিন্তু আমরা আলটিমেটলি দেখব যে ম্যাকবেথকে ম্যাকডাফি হত্যা করবে এবং তার শরীর থেকে, তার ধর থেকে তার শির অর্থাৎ মাথাকে আলাদা করে দিয়ে। তাহলে প্রথম আত্মা কিন্তু ম্যাকবেথকে তার পরিণতি প্রকারান্তরে বলিয়ে দিয়েছিল যে তোমার অবস্থা হবে একটি কাটা শিরের ন্যায় এবং তোমাকে হত্যা করবে ম্যাকডাফ। কিন্তু ম্যাকবেথ তখন সেটি রিয়েলাইজ করেননি। সেকেন্ড ইনফার্নাল স্পিরিট, যাকে দেখতে ছিল একটি ব্লাডি জাস্ট বর্ন চাইল্ডের ন্যায়, সে বলেছিল মহিলা গর্ভ থেকে সৃষ্ট, স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষের ক্ষমতা নেই তোমাকে হত্যা করে। কিন্তু ম্যাকডাফ কিন্তু স্বাভাবিকভাবে জন্মানো কোনো শিশু ছিলেন না। অর্থাৎ যাকে আমরা সিজারিয়ান বেবি বলি, অর্থাৎ সিজার করা অবস্থায় যে সমস্ত শিশুর জন্ম হয়, ম্যাকডাফের জন্মও কিন্তু সেইভাবেই হয়েছিল। মাতৃগর্ভ থেকে তার নির্দিষ্ট জন্মানোর সময়ের আগেই তাকে কিন্তু মাতৃগর্ভ থেকে পৃথক করে নেওয়া হয়েছিল। সেই অর্থে ম্যাকডাফের জন্ম কিন্তু স্বাভাবিকভাবে যেমনভাবে একটি শিশুর জন্ম হয় তেমনভাবে হয়নি। তো সেখানেও কিন্তু ওই সদ্যজাত শিশুর রূপ নিয়ে আসা আত্মাটা ম্যাকবেথকে কিন্তু সাবধান করেছিল, সতর্ক করেছিল, আসল কথাটা বলেছিলেন, কিন্তু ম্যাকবেথ সেটা তখন বুঝতে পারেননি। থার্ড স্পিরিট, একটি শিশু, মাথায় মুকুট, হাতে ছিল গাছ। আমরা দেখব যে গল্পের শেষে ম্যালকম অর্থাৎ সিংহাসনের আসল উত্তরাধিকারী, মুকুট কার মাথায় থাকা উচিত? সিংহাসনের উত্তরাধিকারী বা রাজার মাথায় থাকা উচিত। ম্যালকম কিন্তু প্রকৃত অর্থে রাজা বা সিংহাসনের আসল উত্তরাধিকারী। তো ওই শিশুটি কিন্তু ম্যালকমকে সিম্বলাইজ করেছিল। সেই শিশুটি কড়াই থেকে উঠে এসেছিল হাতে গাছ নিয়ে এবং বলেছিল বার্নামের জঙ্গল ডান্সিনান পাহাড়ের মাথায় যতদিন না উঠছে ততদিন ম্যাকবেথ সেফ অ্যান্ড সিকিউর। আমরা গল্পের শেষে দেখব ম্যাকবেথ যখন তার প্রাসাদে পাহাড়ের মাথায়, ডান্সিনান পাহাড়ের মাথায় নিজের প্রাসাদে নিজেকে আটকে রেখেছেন বা সেখানে অপেক্ষা করছেন ম্যালকমের সৈন্যদলের জন্য, ম্যালকমের সৈন্যদল পাহাড়ের নিচে এসে সেই জঙ্গল থেকে একটি করে ডাল হাতে কেটে নেয়, যাতে ম্যাকবেথ ওপর থেকে ম্যালকমের সৈন্যদলের প্রকৃত সংখ্যাটা বুঝতে না পারে বা ওপর থেকে আক্রমণ করবার যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা ম্যাকবেথ না নিতে পারে।
এবার এই দৃশ্যটা, হাজার হাজার সৈন্য, সকলের হাতে কাটা একটি গাছের ডাল, তারা যখন ওই গাছের ডালটি মুখের সামনে ধরে আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে উঠবে, তখন দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন জঙ্গলটাই আস্তে আস্তে পাহাড়ের মাথায় উঠে আসছে। আত্মা কিন্তু ম্যাকবেথকে সেটাও হিন্ট দিয়ে বলে গেছিল ম্যালকামের সম্বন্ধে এবং হাতে গাছটিকে ধরে, অর্থাৎ এইভাবে বার্নামের জঙ্গল ডান্সিনান পাহাড়ের মাথায় উঠবে। ম্যাকবেথ কিন্তু সেটা বুঝতে পারেননি। তো সেই জন্যেই এখানে ওই প্রেডিকশন বা প্রফেসিগুলিকে বলা হচ্ছে হলো প্রমিসেস, ফাঁপা। He also believed in the soothsaying that he could never be vanquished until Barnum Woods would come to Dunsinane, which he thought was impossible. তিনি আত্মাদের করা সেই ভবিষ্যৎবাণীটাকেও ভীষণভাবে বিশ্বাস করেছিলেন, সেই আশ্বাসবাণীটিকে, যে আশ্বাসবাণী বলেছিল যে বার্নামের জঙ্গল যতদিন না ডান্সিনান পাহাড়ের মাথায় উঠে আসছে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তো এই যাবতীয় বিশ্বাসগুলি ম্যাকবেথকে কিন্তু একটু হলেও কনফিডেন্ট করে তুলেছিল যে দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড ইন আ ব্যাটলফিল্ড। So he shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. তাই তিনি সেই ডান্সিনান পাহাড়ের মাথায় নিজের প্রাসাদেই নিজেকে আবদ্ধ রাখলেন, যে প্রাসাদটিকে তিনি মনে করতেন একেবারেই দুর্ভেদ্য, ইমপ্রেগনেবল, বিদেশি শত্রু বা বিদেশি শক্তি বা সৈন্যদল এই প্রাসাদ কিন্তু অতিক্রম করবার ক্ষমতা তাদের থাকবে না। এবং তিনি সেই প্রাসাদে নিজেকে বন্দি রেখে সেই প্রাসাদের মধ্যে বসে থেকে তিনি ওয়েট করলেন যে কখন ম্যালকামের সৈন্যদল সেখানে এসে উপস্থিত হবে। ফাইনালি আ ডে কেম হোয়েন আ মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম। শেষ পর্যন্ত এমন একটি দিন এলো যেদিনে একজন মেসেঞ্জার বা বার্তাবাহক ম্যাকবেথের কাছে উপস্থিত হলেন। অ্যান্ড পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, যে বার্তাবাহক বা মেসেঞ্জার পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপছিলেন, বিবর্ণ হয়ে গেছিলেন তিনি। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ অফ হোয়াট হ্যাড সিন, অ্যান্ড ইয়েট অ্যাভার্ড দ্যাট অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ হি চান্স টু সি দ্য বার্নাম অ্যান্ড পারসিভ দ্য উডস টু বি মুভিং। যে প্রায় ম্যাকবেথকে বলতেই পারছিল না যে সে কি দেখেছে যখন সে চারদিকে লক্ষ্য রাখছিল, তাও সে অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় ম্যাকবেথকে বলল যে যখন সে চারদিকে লক্ষ্য রাখছিল তার হঠাৎ করে নজর পড়ল বার্নামের জঙ্গলের ওপরে, এবং তার মনে হলো যে পুরো বার্নামের জঙ্গলটাই যেন পাহাড়ের মাথায় আস্তে আস্তে উঠে আসছে। লায়ার, রোড ম্যাকবেথ। এই শুনেই ম্যাকবেথ গর্জন করে বললেন, লায়ার, মিথ্যেবাদী। If you speak false, you will be hanged alive upon the next tree till famine ends your life. যদি মিথ্যে বলে থাকো তাহলে সামনের গাছটিতেই তোমাকে আমি জীবন্ত ঝুলিয়ে রাখবো, যতদিন না তুমি না খেতে পেয়ে অনাহারে ওই ঝুলন্ত অবস্থায় মারা যাও। By now Macbeth had begun to doubt the equivocal saying of the three spirits. এই বার্তাবাহকের কথা শুনে ম্যাকবেথেরও কিন্তু এইবার আলটিমেটলি ফাইনালি নিজের মনেও কিছু সন্দেহ জন্মালো সেই ডাইনি বা আত্মাদের করা দ্ব্যর্থক অর্থাৎ ডুয়াল মিনিং যে কথাগুলি রয়েছে সেই ইকুইভোকাল বক্তব্যগুলির ব্যাপারে। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশড টিল বার্নাম উডস উড অ্যাডভান্স টুয়ার্ডস ডান্সিনান। তিনি এতদিন পর্যন্ত ভয়ই পাননি পরাজিত হবার, যতদিন না বার্নামের জঙ্গল ডান্সিনান পাহাড়ের মাথায় উঠে আসছে। আর নাও দ্য উডস ডিড মুভ। এবং এখন কি না সত্যি সত্যিই জঙ্গলটা নড়ছে, জঙ্গলটা মুভ করছে। However, said Macbeth, if this which he vouches be true, ম্যাকবেথ বললেন তারপরও যাই হোক, যদিও যা বলছে তাই যদি সত্যি হয়ে থাকে, let us take us arms and move out, তাহলে চলো সবাই হাতে অস্ত্র তুলে নিই এবং এই প্রাসাদের বাইরে বেরিয়ে যাই। There is no fleeing from hence, এখান থেকে আর পালানোর কোনো উপায় নেই। Not staying in here, এবং এখানে বসে থাকবারও কোনো মানে হয় না। I begin to weary of the sun and wish my life is at an end. সূর্যকে দেখে আমি এখন ক্লান্তি বোধ করি এবং আমিও চাই যেন আমার জীবনের অবসান ঘটে। Saying this, he sallied forth upon the besiegers who had now reached the castle. এই বলে তিনি সেই সৈন্যদল যারা কিনা প্রাসাদে উপস্থিত হয়ে পড়েছিলেন সেই মানে আক্রমণকারী সৈন্যদলের উপরে স্যালিড ফোর্থ, ঝাঁপিয়ে পড়লেন হাতে অস্ত্র নিয়ে। The strange sight of the moving woods was easily solved. জঙ্গলের অবশ্য এই নড়ে বা মুভ করে পাহাড়ের ওপরে ওঠবার দৃশ্যটির ব্যাখ্যা খুব সহজেই পাওয়া গেল। When the besieging army advanced towards the castle, যখন সেই আক্রমণকারী সৈন্যদল ম্যাকবেথের ক্যাসেলের দিকে অগ্রসর হচ্ছিলেন,
থ্রু দ্য উডস অফ বার্নাম, বার্নামের জঙ্গলের মধ্যে দিয়ে ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম একজন প্রকৃত বুদ্ধিমান সেনাপতির ন্যায় ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হিউ ডাউন আ বো। তিনি তার সৈন্যদেরকে ইনস্ট্রাকশন দিলেন, নির্দেশ দিলেন যেন তারা প্রত্যেকেই একটি গাছ থেকে একটি করে ডাল হাতে কেটে নেয়, and bear it before him so that he could conceal the actual number of invaders to Macbeth, এবং সেই ডাল কেটে যেন তারা নিজেদের সম্মুখে হাতে ধরে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, যার ফলে তিনি ম্যাকবেথকে প্রকৃত আক্রমণকারী সৈন্যদলদের প্রকৃত সংখ্যাটা ম্যাকবেথের কাছ থেকে গোপন রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন। These marching of soldiers with bows in their hands had appeared from a distance like moving woods, and the messenger was evidently frightened. দূর থেকে যখন সোলজারদের এই সৈন্যদের এই গাছের ডাল হাতে সামনে নিয়ে ওঠাটা যখন দূর থেকে দেখা গেল, মনে হলো যেন জঙ্গলটাই ওপরে উঠছে, এবং স্বাভাবিকভাবেই সেই মেসেঞ্জার বা বার্তাবাহক এই দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিল। Thus the words of the spirits but to pass in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. এইভাবেই কিন্তু সেই আত্মা বা ডাইনিদের করা ভবিষ্যৎবাণী এমনভাবে সত্যি প্রমাণিত হলো যেমনটা ম্যাকবেথ কিন্তু গেস করতে পারেননি, বুঝতে পারেননি, রিয়েলাইজ করেননি। এবং যখন আলটিমেটলি এই ঘটনাটি হলো, ম্যাকবেথ কিন্তু পুনরায় তার যাবতীয় কনফিডেন্স, বিশ্বাস হারিয়ে ফেললেন। A fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff. একটা ভয়ঙ্কর স্কারমিশ, হাতাহাতি যুদ্ধ সেখানে ঘটলো, এবং ম্যাকবেথের সম্মুখে যারাই এলো ম্যাকবেথের বিরুদ্ধে, ম্যাকবেথ তাদের প্রত্যেককে স্লটার করলো, অর্থাৎ নৃশংসভাবে তিনি হত্যা করলেন, আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না তিনি সেই যুদ্ধক্ষেত্রে ম্যাকডাফের সম্মুখীন হলেন। And remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Five, he would have turned back, but Macduff, who had been seeking him through the whole fight, opposed his turning. এবং আত্মার সেই প্রফেসি বা সতর্কবাণী যে তুমি ম্যাকডাফ থেকে সাবধান থাকবে, এই কথাটি মনে করে ম্যাকবেথ ঠিক সেই মুহূর্তে ম্যাকডাফের সামনে থেকে চলেই যাচ্ছিলেন, কিন্তু যে ম্যাকডাফ এই এতক্ষণের যুদ্ধে বা এই বিশাল যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র ম্যাকবেথকেই খুঁজছিলেন, সেই ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথের এই ফিরে যাওয়া বা সেই স্থান থেকে চলে যাওয়ার বিরোধিতা করলো। অ্যান্ড ফিয়ার্স কন্টেস্ট এনশিউড, এবং তার ফলেই এক ভয়ঙ্কর হিংস্র যুদ্ধ কিন্তু ঘটল ম্যাকডাফ এবং ম্যাকবেথের মধ্যে। ম্যাকডাফ কেন ম্যাকবেথকে সেখান থেকে পালিয়ে যেতে দিল না বা সরে যেতে দিল না? তার কারণ ম্যাকডাফ ওয়াজ লুকিং ফর only Macbeth just for his own revenge. ম্যাকবেথ যেহেতু তার স্ত্রী এবং সন্তানদেরকে, নির্দোষ স্ত্রী সন্তানদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ম্যাকডাফ বদ্ধপরিকর ছিল ম্যাকবেথকে হত্যা করবার। তো সেই জন্যই ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথকে সেখান থেকে চলে যেতে দিল না। ম্যাকডাফ reproached him and called him a tyrant, a murderer, hellhound and a villain. ম্যাকডাফ ম্যাকবেথকে রিপ্রোচ করলেন, ভৎসনা করলেন। ম্যাকবেথকে তিনি বললেন একজন টাইরেন্ট, অত্যাচারী শাসক, মার্ডারার, খুনে হত্যাকারী, হেল হাউন্ড, নরকের কুকুর, এবং ভিলেন, একজন খলনায়ক, অ্যান্ড ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন। কারণ ম্যাকবেথ নৃশংসভাবে তার নিজের স্ত্রী এবং নির্দোষ নিষ্পাপ কিছু শিশুকে হত্যা করেছিলেন। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed. এই মুহূর্তেই ম্যাকবেথের পুনরায় সেই ডাইনিদের বা আত্মার ভবিষ্যৎবাণী বা সতর্কবাণীর কথা মনে পড়ল, দ্বিতীয় আত্মার সতর্কবাণী, এবং তিনি boldly proclaimed, দৃঢ়ভাবে ঘোষণা করলেন, I bear a charmed life which must not yield to a man born naturally of a woman. তিনি ম্যাকডাফের উদ্দেশ্যে বললেন, আমার জীবন তিনি ম্যাকডাফের উদ্দেশ্যে বললেন, আই হ্যাভ আ চার্মড লাইফ, অর্থাৎ জাদুর জীবন আমার, হুইচ মাস্ট নট দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড। দ্বিতীয় আত্মার সেই সতর্কবাণীর কথা মনে পড়ল ম্যাকবেথের এই মুহূর্তে, এবং তিনি বোল্ডলি প্রোক্লেম, দৃঢ়ভাবে ঘোষণা করলেন ম্যাকডাফের উদ্দেশ্যে, আই বিয়ার আ চার্মড লাইফ, আমার জীবন জাদুর জীবন, হুইচ মাস্ট নট ইল টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ ওম্যান, যে জীবন কখনোই
মহিলা গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষের কাছে নতি স্বীকার করবে না, বশ্যতা স্বীকার করবে না। অর্থাৎ তিনি প্রকারান্তরে বলতে চাইলেন যে ম্যাকডাফ, তোমার জন্ম মহিলা গর্ভ থেকে স্বাভাবিকভাবে যেমনভাবে হয় তেমনভাবেই হয়েছে, আর আমি জানি যে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষের পক্ষেই কিন্তু আমার ক্ষতি করা সম্ভব নয়, আমাকে হত্যা করা সম্ভব নয়, তাই আমার জীবন কিন্তু তোমার কাছে বশ্যতা স্বীকার করবে না। অ্যাট দিস ম্যাকডাফ স্নাবড হিম। এই শুনেই ম্যাকডাফ অত্যন্ত তাচ্ছিল্য সহকারে ম্যাকবেথকে থামিয়ে দিলেন। অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং তিনিও ঘোষণা করলেন, দ্যাট নেভার বর্ন অফ আ ওম্যান, নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন। তিনি বললেন যে না, সাধারণভাবে স্বাভাবিকভাবে যেমনভাবে একটি শিশুর মহিলা গর্ভ থেকে জন্ম হয় তেমনভাবে কিন্তু ম্যাকডাফের জন্ম হয়নি, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম্ব। বরং মাতৃগর্ভ থেকে, মাতৃজঠর থেকে তার নির্দিষ্ট সময় আসবার আগেই তাকে কিন্তু পৃথক করে নেওয়া হয়েছিল, অর্থাৎ সিজারিয়ান বেবির কথা যেটা আমি বলেছিলাম সেটি কিন্তু এখানে ম্যাকডাফ মিন করলেন। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। এই কথাটি শুনেই ম্যাকবেথ কিন্তু তার নিজের যাবতীয় স্ট্রেংথ, শক্তি এবং রেজলিউটনেস, দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব হারিয়ে ফেললেন। হি ল্যামেন্টেড, তিনি শোক করে বললেন, বিলাপ করে বললেন, ইন ফিউচার আ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস হু ডিসিভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিংস। তিনি বললেন যে ভবিষ্যতে যেন কোনো মানুষ এই সমস্ত ডাইনি বা আত্মাদের দর্থক, ডুয়াল মিনিং, দর্থক ভবিষ্যৎবাণী বা আশ্বাসবাণীকে বিশ্বাস না করে। যে ডাইনি বা যে আত্মারা কিন্তু তাদের এই কথাবার্তার দ্বারা, এই ইকুইভোকাল সেইংসের দ্বারা আমাদের মতন সাধারণ মানুষজনদেরকে প্রতারিত করে, তাদেরকে ঠকায়। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারালি, এবং যখন কিনা এই ডাইনি বা আত্মারা তাদের প্রতিশ্রুতি লিটারালি আপাত অর্থে রক্ষা করে, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস। তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে হতাশ করে তাদের সেই ভবিষ্যৎবাণী বা আশ্বাসবাণীর আলাদা অর্থের দ্বারা। অর্থাৎ ম্যাকবেথ এখন রিয়েলাইজ করতে পারছেন যে ডাইনি আত্মারা তাকে যা যা আশ্বাসবাণী বা সতর্কবাণী দিয়ে গেছিল, প্রত্যেকটা কথার কিন্তু ডুয়াল মিনিং ছিল, প্রত্যেকটি কথা বা আশ্বাসবাণী ছিল ইকুইভোকাল। তিনি এটাও বুঝতে পারলেন যে এই সমস্ত কথাগুলি আপাত অর্থে সঠিক হলেও এদের পিছনে যে গূঢ় অর্থ থাকে, যে আসল অর্থ বা প্রকৃত সত্যটা থাকে, সেই সত্যটা কিন্তু তারা কখনোই জানায় না। তার কারণ এর দ্বারাই তারা সাধারণ মানুষজনদেরকে প্রতারিত করতে পারে। এই সেম কথাটা, এই সেম ওয়ার্নিংটা কিন্তু গল্পের একদম প্রথমে ব্যাংকুও ম্যাকবেথকে বলেছিলেন। তিনি বলেছিলেন যে ডাইনিরা কিন্তু সত্যি কথা, প্রকৃত সত্যিটা আমাদেরকে সবসময় খোলাখুলি জানায় না, তারা আমাদেরকে ঠকায়, তারা আমাদেরকে দিয়ে এমন কাজ করাতে চায়, করিয়ে নিতে চায় যে কাজের ফল হবে মারাত্মক। ম্যাকবেথ কিন্তু তখন তার প্রিয় বন্ধু ব্যাংকুর কথায় কোনো রকম প্রাধান্য দেননি, তিনি কিন্তু তার কথা মানেননি। সেই সেম কথাটাই, ব্যাংকুর সেই প্রথমে বলা কথাটাই কিন্তু এখন গল্পের শেষে এসে ম্যাকবেথ নিজেও রিয়েলাইজ করছেন, বাট it's too late now. He then refused to fight against Macduff. এরপর তিনি আর ম্যাকডাফের সাথে যুদ্ধ করতে রাজি হলেন না, প্রত্যাখ্যান করলেন তিনি। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, ম্যাকবেথ যে কিনা ম্যাকবেথকে ভীষণভাবে ঘৃণা করতো, অ্যাভয়েড করতো, স্কর্নফুলি টোল্ড হিম, অত্যন্ত বিদ্বেষ সহকারে ম্যাকবেথকে বলল, দ্যাট দে উড ইমপ্রিজন হিম অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ আ টাইরেন্ট, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড। ম্যাকডাফ যখন দেখলেন যে ম্যাকবেথ আর তার সাথে যুদ্ধ করতে চাইছেন না, তিনি পুনরায় ম্যাকবেথের ইগোয়ে, তার সেলফ রেসপেক্ট বা প্রেস্টিজে হিট করলেন এমন কিছু কথা বলে, অপমানজনক কথা বলে। তিনি বললেন ম্যাকবেথকে যে তারা ম্যাকবেথকে বন্দি বানাবেন এবং লেইটি অর্থাৎ দেশে প্রজাদের কাছে ডেমনস্ট্রেট করবেন, প্রদর্শন করবেন একজন অত্যাচারী শাসক হিসেবে, একজন মনস্টার, রাক্ষস হিসেবে, যে কিনা সাধারণ মানুষের রাজা ক্ষতি করেছে, রাজা ডাঙ্কানকে হত্যা করেছে বা আরও অন্যান্য বিভিন্ন ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ড করে স্কটল্যান্ডের সিংহাসনে রাজা সেজে বসে আছে। নেভার সেড ম্যাকবেথ। ম্যাকডাফের উদ্দেশ্য কিন্তু চরিতার্থ হলো। ম্যাকবেথ যখন ম্যাকডাফের সাথে যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, সেই অবস্থায় যদি ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করতেন, তাহলে কিন্তু ম্যাকডাফের প্রতিশোধ কিন্তু চরিতার্থ হতো না। নিরস্ত্র ব্যক্তি যে কিনা যুদ্ধ করতে চাইছে না,
তাকে হত্যা করলে কিন্তু ম্যাকডাফের রিভেঞ্জ কিন্তু সাকসেসফুল হতো না। সেই মানসিক জিঘাংসার শান্তি কিন্তু ম্যাকডাফ এনজয় করতে পারতেন না। তিনি চাইছেন ম্যাকবেথ তার সাথে যুদ্ধ করুক, তাই তিনি ম্যাকবেথের ইগোয়ে হার্ট করলেন এবং তিনি জানতেন যে ম্যাকবেথ আর যাই হোক না কেন একজন প্রকৃত বীর যোদ্ধা এবং তার ইগোয়ে, তার প্রেস্টিজ, রেসপেক্টে হিট করলে ম্যাকবেথ কিন্তু পুনরায় রেডি হবেন ম্যাকডাফের সাথে যুদ্ধ করবার জন্য। তাই হলো, ম্যাকবেথ সদর্পে ঘোষণা করলেন, নেভার, কখনো নয়, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকামস ফিট। আমার সেই জীবন প্রয়োজন নেই, আমি ইয়াং ম্যালকাম, ছোট্ট বাচ্চা ম্যালকামের পা চুম্বন করবার জন্য বা সেই পায়ের কাছের মাটি চুম্বন করবার জন্য আমি বেঁচে থাকবো না, আমার বেঁচে থাকবার প্রয়োজন নেই। হিজ ভ্যালিয়েন্স রিটার্নড উইথ ডেসপেয়ার। হতাশার সাথে হলেও তার যাবতীয় সাহসিকতা, বীরত্ব কিন্তু ফিরে এলো। And he threw upon Macduff, who after a vicious struggle overpowered him. এবং তিনি ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধের পরে ম্যাকডাফ কিন্তু আলটিমেটলি ম্যাকবেথকে পরাজিত করলেন অ্যান্ড সেভার্ড হিজ হেড, এবং তার শির, মুন্ডু কেটে নিলেন তার ধর থেকে, অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং ম্যালকম। এবং সেই কাটা মুন্ডু, ম্যাকবেথের কাটা শির তিনি প্রেজেন্ট করলেন ম্যালকামের কাছে। এবং ম্যালকাম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। যে ম্যালকাম ছিলেন সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী এবং এই যুদ্ধ বিজয়ের পরে ম্যালকাম আলটিমেটলি দেশের যাবতীয় সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিদের ভূয়সী প্রশংসা, অভিবাদনের মাধ্যমে স্কটল্যান্ডের সিংহাসনে আসীন হলেন। তাহলে এই হলো আমাদের ম্যাকবেথ গল্পটির কমপ্লিট। তাহলে ক্লাসটা আমি ডেফিনেটলি জানি খুব বড় হয়ে গেছে, কিন্তু তার সাথে আমি এটাও আশা করি যে তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনোছো একটু ধৈর্য ধরে। আশা করি ভালো লেগেছে গল্পটি, মানে বুঝতে ডেফিনেটলি তোমাদের কারোর কোনো হয়তো অসুবিধে হয়নি। যদি কোনো মানে বুঝতে অসুবিধে থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাকে জানিও, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল, প্লিজ ভিডিওটিকে লাইক করো, একটু কমেন্ট করে জানিও তোমাদের ফিডব্যাক। আর প্লিজ ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করো, হেল্প করো বাই সাবস্ক্রাইবিং। ইটস আ নিউ চ্যানেল, সো দিস চ্যানেল রিকোয়ার্স ইউর সাপোর্ট, ইউর হেল্প অ্যান্ড ইউর লাভ। আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনটা তোমরা কেউ মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।